দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, এতদিন আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার পড়া হয়ে গেছে আমাদের। আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে আবর্তন এবং বিবর্তনের চ্যাপ্টার। আমরা লিখে রেখেছি কিনা আবর্তন। তোমাদের আমি আগেই বলেছিলাম অনুমান দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম অনুমান, একটা হচ্ছে অমাধ্যম অনুমান। আবর্তন এবং বিবর্তন যে অধ্যায়টি সেটি অমাধ্যম অনুমানের অন্তর্ভুক্ত। অমাধ্যম অনুমান বলতে একটি যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি নিশ্চিত হয় এবং সেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্ত, একটি যুক্তিবাক্য দিয়ে তারপর সিদ্ধান্ত চলে আসে। তাহলে এই যে অমাধ্যম অনুমান, এই অনুমানের অন্তর্গত তিনটি ভাগ, একটি হচ্ছে আবর্তন, আরেকটি হচ্ছে বিবর্তন, আরেকটি হচ্ছে সমবিবর্তন। আমরা আজকে আবর্তন নিয়ে আলোচনা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমার কথাগুলো ফলো করলেই তোমরা এই কথাগুলি যে লিখে দিতে পারো, পরীক্ষায় ফুল মার্কস আসবে। তোমাদের আগেই বলেছি যে দর্শনের যে দ্বাদশ শ্রেণীর বিভাগটা, সেটাতে পুরো নাম্বার পাওয়া খুবই সহজ, একটু বোঝার ব্যাপার রয়েছে। আরেকটা কথা বলে রাখি, আমি চ্যাপ্টারের পর চ্যাপ্টার আলোচনা করে যাচ্ছি। তোমাদের মধ্যে হয়তো এই প্রশ্ন আসছে, স্যার তো কোনো এক্সারসাইজ করাচ্ছেন না, কোনো অনুশীলনী করাচ্ছেন না। আমি করাবো, আগে অবরোহ চ্যাপ্টারটা কমপ্লিট করে নিই, তারপর চ্যাপ্টার ধরে তোমাদের অনুশীলনী দেব, আমি কম্পিউটারের মাধ্যমেই দিয়ে দেব এবং তার পরদিন তোমাদের সলভ দেব। অর্থাৎ কি তার ফলাফল হতে পারে, কি তার সলভ হতে পারে, সেটা আমি তোমাদের জানিয়ে দেব। এবার ঘটনা হচ্ছে গিয়ে এই পদ্ধতিটা যেমন মাল্টিপল চয়েস টাইপ, এমসিকিউ, এসিকিউ এইভাবে হবে। তোমাদের ভাগগুলো আগেই প্রথম দিনেই বলে দিয়েছিলাম কিভাবে কি ভাগগুলো হবে। এখন তোমাদের শুধু বুঝে যাওয়ার কাজ, তোমরা শুধু ওই বোঝা ব্যাপারটা আগে কমপ্লিট করো। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, প্রথমে আমি আবর্তন নিয়ে আলোচনা করছি। কি বলছি আগে শোনো। আবর্তনটা কি? আমি বলছিলাম এটা একটা অমাধ্যম অনুমান। প্রথম কথা হচ্ছে একটা অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান, এখানে কি থাকে, একটি যুক্তিবাক্যে কি থাকে, উদ্দেশ্য থাকে। একটা অমাধ্যম অনুমানে আমি কি দেখছি, একটি যুক্তিবাক্য থেকে একটা কি দেখি, একটি যুক্তিবাক্য থাকে, যুক্তিবাক্য থাকে আর কি থাকে, আর সিদ্ধান্ত থাকে, অতএব দিয়ে সিদ্ধান্ত থাকে। এই হচ্ছে অমাধ্যম অনুমানের ফিচার। যুক্তিবাক্য থাকে, অতএব দিয়ে সিদ্ধান্ত থাকে। এইবার আমি কি বলছি, যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে, অর্থাৎ নিয়ম মাফিক বিধিসঙ্গতভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে, যুক্তিবাক্যের যে উদ্দেশ্য থাকে, যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে এবং যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে গুণের কোনো পরিবর্তন হয় না। তাদের মধ্যে গুণের কোনো পরিবর্তন হয় না, তাকেই বলে আবর্তন। তাহলে আবর্তন আমি কাকে বলছি, যে অমাধ্যম অবরোহ অনুমানে, আমার সাথে সাথে বলছি, যে অমাধ্যম অবরোহ অনুমানে বা অমাধ্যম অনুমানে
যুক্তিবাক্যের উদ্দেশ্যকে বিধিসঙ্গতভাবে নিয়ম মাফিকভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা হয় এবং যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা হয় এবং যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন হয় না, তাকেই বলে আবর্তন। আমরা ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই যে আবর্তন কথাটি বললাম, এই আবর্তনের কতকগুলো নিয়ম আমি এই কথাটির মাধ্যমে বের করতে পারলাম। সেই নিয়মগুলো কি? 1 নম্বর নিয়ম হচ্ছে, আগে লিখে ফেলি তারপর আমরা যাব। 1 নম্বর নিয়ম হচ্ছে কি, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে, আচ্ছা যুক্তিবাক্য কথাটা আমি বলবো না, আরেকটু ডিফাইন করি। কি বলবো আমরা? যেহেতু আমরা ফিলোসফি নিয়ে আলোচনা করছি, আমরা কি বলবো? এইবার আবর্তন কথাটি যেহেতু আমি বলছি, এই যুক্তিবাক্যটাকে আমরা বলবো আবর্তনীয় বচন। এই যুক্তিবাক্য কথাটাকে আমরা বলবো, যেহেতু আবর্তন করছি, আবর্তনীয় বচন। আর সিদ্ধান্তটাকে আমরা কি বলবো? আবর্তিত বচন। সিদ্ধান্তকে আমরা কি বলবো? আবর্তিত বচন। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যুক্তিবাক্য আবর্তনীয় বলি, আমরা আবর্তনীয় শিখে গেছি। আবর্তনীয় বচনের উদ্দেশ্য আবর্তিত বচনের বিধেয় হবে। এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য আবর্তিত বচনের বিধেয় হবে। 2 নম্বর পয়েন্ট লিখি, আবর্তনীয় বচনের বিধেয় আবর্তিত বচনের উদ্দেশ্য হবে। বিধেয়টা উদ্দেশ্য হলো। এবার 3য় নম্বর পয়েন্টটা লিখবো, আবর্তনীয় ও আবর্তিত বচনের মধ্যে গুণের কোনো পরিবর্তন হবে না। আমি আগে বলেছিলাম গুণ পরিবর্তন হয় না, অর্থাৎ তার মানে কি? অর্থাৎ যে আবর্তনীয় বচনটি যদি সদর্থক হয়, তাহলে আবর্তিত বচনটি সদর্থক
হবে। আবার আবর্তনীয় বচনটি যদি নঅর্থক হয় তাহলে আবর্তিত বচনটি নঅর্থক হবে। এটা 3 নম্বর পয়েন্ট। অর্থাৎ আবর্তনীয় বচনে যদি দেখা যায় গুণটা হয় তাহলে আবর্তিত বচনে গুণটা হয় হবে। যদি আবর্তনীয় বচনে গুণটা যদি নয় হয়, আবর্তিত বচনে গুণটা নয় হবে। কথা ক্লিয়ার? এইবার 4 নম্বর পয়েন্ট, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কথা। আমি যখন উদাহরণগুলো দেব সেটা বোঝাবো। এটা মনে রাখো, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। এটা কিন্তু এই ধরনের কথা আমি তোমাদের যখন ন্যায়ের সিলোজিজম পড়াবো সেই ক্ষেত্রেও কিন্তু আসবে। অত একটু মনোযোগ দিয়ে শুনবে, বুঝবার চেষ্টা করবে, তাহলে দেখবে দীর্ঘমেয়াদী মনে থাকবে। আর লাস্ট যেটা পয়েন্ট বইতে থাকবে না, আমি তোমাদের বলে যাচ্ছি 5 নম্বর পয়েন্টে একটা যে দিতে পারো, আবর্তিত বচনটি কখনোই আবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হবে না। তোমাদের মধ্যে হবে না। তো তোমাদের এই যে আমি 5টা নিয়ম বললাম, এটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের যদি বলে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলো কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো, তাহলে তোমরা তোমার আবর্তনের সংজ্ঞাটা যেভাবে বললাম সেইভাবে বলবে, নিয়ে একটা উদাহরণ দেবে, দিয়ে আবর্তনের নিয়মগুলো আমি বলেছি, আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্তিত বচনের বিধেয় পদ হবে 1 নম্বর নিয়ম। আবর্তনীয় বচনের বিধেয় পদ আবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে 2 নম্বর নিয়ম। 3 নম্বর, আবর্তনীয় এবং আবর্তিত বচনের মধ্যে গুণের কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ যদি আবর্তনীয় বচনটি সদর্থক হয়, আবর্তিত বচনটি সদর্থক হবে, মানে হয় হলে হয় হবে। আবর্তনীয় বচনটি যদি নঅর্থক হয়, আবর্তিত বচনটি নঅর্থক হবে, অর্থাৎ নয় হলে নয় হবে। আর খুব ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখবে, যে পদ অর্থাৎ উদ্দেশ্য বিধেয় পদ থাকে, যে পদ আবর্তনীয় বচনে অর্থাৎ যেটা যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না, অর্থাৎ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আর 5ম নিয়ম যেটা বইতে নেই, এটা ডিরাইভ করে, যেটা এমনি আসে যেটা নিয়মটা, সেটা হচ্ছে আবর্তিত বচনটি কখনো আবর্তনীয় বচন থেকে বেশি ব্যাপক হবে না। কথাটা ক্লিয়ার? এইবার আমি এক একটা রুলস ধরে ধরে আমি তোমাদের আলোচনা করছি। আচ্ছা, এই উপরে আবর্তনটা মুছিয়ে দিচ্ছি, নিয়ে এটা মনে রাখো 1 নম্বর নিয়মটা আবর্তনীয় বচনে 1 নম্বর এবং 2 নম্বরটা মনে রাখো,
তাহলে আমার উদাহরণটা লিখতে আমার সুবিধা হবে। আমার কাছে তো বিরাট বোর্ড নেই, তোমাদের বড় বোর্ডে করে লিখিয়ে দেব। এই এর মধ্যে থেকে তোমরা একটু শিখে নাও, তোমাদের অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই জানাবে। এইবার দেখো, আমি বললাম একটা উদাহরণ নেই, যেমন আমি বললাম সকল মানুষ হয় স্বার্থপর ব্যক্তি, সকল মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। এবার বাবু বলো দেখি, এইটা যে বললাম এটা কি বচন, আমাকে এটা আবর্তন করতে হবে, মানে এটা যুক্তিবাক্য। যুক্তিবাক্যকে কি বলে? যুক্তিবাক্যকে বলে আবর্তনীয় বচন। যুক্তিবাক্য কি কি বলা হয়? আবর্তনীয়। আবর্তনের বেলা আবর্তনীয় বলবো, কিন্তু এখানে আমি যেটাকে কি বলবো? আবর্তনীয় বচন। তাহলে আমি এখানে আবর্তনীয় বচন লিখে রাখি, আবর্তনীয় বচন। হলো? এর থেকে তাহলে আমাকে এর থেকে আবর্তন করতে হবে, এখানে অতএব চিহ্ন অবশ্যই দিতে হবে। এইবার আবর্তনের নিয়ম অনুযায়ী আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, এখানে উদ্দেশ্যকে মানুষ, বিধেয়কে স্বার্থপর ব্যক্তি। আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, আবর্তনীয় বচনে বিধেয় পদ হবে, মানে মানুষটা কোথায় আসবে? এখানে আসবে, মানুষটা এখানে চলে আসবে। এইবার কি বলছে দ্বিতীয় নিয়মে? আবর্তনীয় বচনের বিধেয় পদ, আবর্তনীয় বচনের বিধেয় পদ আবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে, মানে এই স্বার্থপর ব্যক্তিরা কোথায় আসবে? এই উদ্দেশ্য জায়গায় আসবে, স্বার্থপর ব্যক্তি। তৃতীয় নিয়ম কি বলেছি? আবর্তনীয় আবর্তিত বচনের মধ্যে গুণের পরিবর্তন হবে না। গুণ কোনটা হয়? তাহলে এখানে কি হবে? হয়, হয় হয়েই থাকবে। পরিমাণের ব্যাপারে কি কিছু বলা হয়েছে? না, বলা হয়নি। অর্থাৎ এখানে সকল আছে। সকলটা কি বচন? এটা কি বচন? সকল হয়ে থাকলে এ বচন হয়। এইবার প্রশ্ন উঠছে, আমি বচন কি কি জানি? এ, ই, আই আর ও জানি। এইবার দেখো, আমি তৃতীয় নিয়মে কি বলে, তৃতীয় নিয়মে কি বলছি? গুণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হয় হলে হয় হবে। তাহলে আমার নিশ্চয়ই এই বচনের আবর্তন ই হবে না। ই হলে গুণের পরিবর্তন হয়। আমি এটা পরিমাণটা কি লিখবো? আবর্তিত বচন, এটা আবর্তিত বচন, কিন্তু আবর্তিত বচনটি আমি কমপ্লিট করলাম না। কেন কমপ্লিট হলো না? কারণ পরিমাণ লিখিনি তো। পরিমাণ না লিখলে কমপ্লিট হয় না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে জানতে হবে এই বচন থেকে আমি ই বচনে আনতে পারবো না। কেন পারবো না? গুণের পরিবর্তন হয়ে যাবে। এ বচন থেকে ও বচনে আনতে পারবো না, তাও পারবো না, এটা ক্রস করে দিলাম। তাহলে আমাকে জানতে হবে, তাহলে আমার বাকি থাকলো এ বচন থেকে এ বচনে আনা। আচ্ছা ধরো আমি বললাম এ বচন থেকে এ বচনে আনলাম, তাতে কি দাঁড়াচ্ছে? সকল। সকল হলে সকলই হবে। এইবার ব্যাপ্যতার নিয়মটা মনে রাখো তো, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। যুক্তিবাক্যে আমি আবর্তিত বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য। ব্যাপ্য হলে আমি রাইট দেই, অব্যাপ্য হলে আমি ক্রস দেই, তোমাদের ব্যাপ্যতার নিয়মে বলেছিলাম। ঠিক তেমনি আমি সিদ্ধান্ত, তাহলে এটা এ বচন, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ তাহলে কি হয়ে যাবে? অব্যাপ্য। এইবার তুমি বলো দেখি, আমি যদি এ বচন থেকে এ বচনে আসি, আবর্তনীয় বচন থেকে আবর্তিত বচনে আসি, তাহলে আবর্তনের যে চতুর্থ নিয়মটা আছে, কি নিয়ম আছে? যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। তাহলে যে এখানে আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়েছে, আমি হচ্ছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি কে? স্বার্থপর ব্যক্তি। সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। আবর্তিত বচনে স্বার্থপর ব্যক্তিরা ব্যাপ্য হয়ে গেছে। তাহলে কি আমি আবর্তনের নিয়মটা পালন করলাম? না, করলাম না।
তাহলে আবর্তনের আমার চতুর্থ নিয়মটা লঙ্ঘিত হয়ে গেল। তাহলে এ বচনের আবর্তন এ হবে কি? না, হবে না। কথাটা ক্লিয়ার করতে পারলাম? এ বচনের আবর্তন কেন এ হবে না? কারণ তাতে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়ে যায়। কারণ আবর্তনের চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু আমার কথাটা ভালো করে শোনো, কিন্তু স্বার্থপর ব্যক্তি এটা আবর্তনীয় বচন এ বচনের বিধেয় পদের অবস্থান করায় আবর্তনীয় বচন এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় অব্যাপ্য হয়েছে, কিন্তু আবর্তিত এ বচনের উদ্দেশ্য স্থানে থাকায় এটা ব্যাপ্য হয়েছে। ফলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। তাই এ বচনের আবর্তন এ হবে না। আমি যেগুলো বলে যাচ্ছি তোমরা আবার রেকর্ডটা আবার চালিয়ে শুনে নাও আমি কি বলেছি, তাহলে বুঝতে পারবে। এইবার দেখো এ বচনের আবর্তন তো এ হলো না, এই বচনের আবর্তন আর কি থাকতে পারে? এ আমি ক্রস দিয়ে দিলাম, আর রইল আই। এবার এখানে আই বসালে আই হলে পরিমাণটা আমার কি হয়ে যাবে? কোন কোন। লিখে ফেলি কোন কোন, এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি, এখানে দিলাম কোন কোন, কোন কোন। আচ্ছা, আই বচনের দুটো পদই তো অব্যাপ্য, সেটা তো আমরা জানি। আই বচনের উদ্দেশ্য এবং বিধেয় দুটো পদই অব্যাপ্য। তাহলে দেখো আবর্তনের যে চতুর্থ নিয়মটি আছে সেটি কোনোভাবেই লঙ্ঘিত হলো না, নিয়মটা আমি লঙ্ঘন করলাম না। তাহলে আবর্তনের চতুর্থ নিয়মটি আমি মানতে পারলাম। যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি, মানে স্বার্থপর ব্যক্তিটি যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, মানে এখানে আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে, এই আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না, ব্যাপ্য হয়নি, ঝামেলা শেষ। অতএব চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়নি। আর চতুর্থ নিয়ম আমি কি করলাম? পালন করলাম। আরেকটা কথা, পঞ্চম নিয়মটা দেখি। পঞ্চম নিয়মটা তো আমি এক্সট্রা ঢোকালাম, সেটা নিয়ে আবার ফেসে না যাই। দেখে না এবার কি আছে। আবর্তিত বচনটি কখনোই আবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হবে না। আচ্ছা বলো, এ বচনের ব্যাপকতা বেশি না আই বচনের ব্যাপকতা বেশি? নিশ্চয়ই এ বচনের ব্যাপকতা বেশি, সকল হয়। আর আই বচনের ব্যাপকতা কম, কোন কোন হয়। তাহলে কোন কোন থেকে সকল বেশি। কোন কোন মানে অন্তত একজন, সকল মানে সবাইকে ইনক্লুড করেছে। তাহলে সিদ্ধান্তটা বা আবর্তিত বচনটা আবর্তনীয় বচন থেকে কম ব্যাপক হয়েছে, বেশি ব্যাপক হয়নি। তাহলে এ বচনের আবর্তন আমি কি বলতে পারি? এ বচনের আবর্তন আমি বলতে পারি, এ বচনের আবর্তন হচ্ছে আই। ক্লিয়ার? এইবার আমি আসো ই বচন, একটা ই বচনের উদাহরণ নেওয়া যাক। সহজ সহজ উদাহরণ নেই, তাহলেই হয়ে যায়। আমি বললাম ই, কোন মানুষ নয় অমর ব্যক্তি। এটা হচ্ছে আবর্তনীয় বচন। আবর্তনীয় বচন এটাকে কোথায় নিয়ে আসতে হবে? এখানে অতএব চিহ্ন দিতে হবে, এখানে আবর্তিত লিখতে হবে, আবর্তিত। এইবার আবর্তনের প্রথম নিয়ম, উদ্দেশ্য পদটা আবর্তিত বচনে বিধেয় হবে। এখানে মানুষ চলে এলো। বিধেয় পদটা আবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে। এখানে অমর ব্যক্তি চলে এলো। গুণ এক থাকবে, নয়টা নয়ের জায়গায় চলে এলো। এইবার তুমি আমাকে বলো ইর তাহলে আবর্তিত বচন কি হবে? ই থেকে আমি কি সিদ্ধান্তে আসবো? ই থেকে কি এতে যেতে পারবো? না, পারবো না। কারণ হয় গুণের পরিবর্তন হয়ে যাবে, এটা কেটে গেল।
আইও যাবে না, আইটাও কেটে গেল। এইবার আমার কি থাকে, এ থেকে আসতে পারে ইতে, আরে সরি ই থেকে আসতে পারে ই বচনের থেকে কি আসতে পারে ইতে, ই বচন থেকে ইতে আসা যায় কি আগে দেখি। ই বচনের থেকে যদি ইতে আসি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে কোনো আসছে, কোনো একটা কোনো আসছে, তাহলে কোনো অমর ব্যক্তি নয় মানুষ। এইবার বলো, তুমি বলো দেখি, ই বচনের তো দুটো পদই ব্যাপ্য, দুটো পদই ব্যাপ্য, তাহলে এটারও দুটো পদ ব্যাপ্য, তাহলে আবর্তনের চতুর্থ নিয়ম 1 2 3 নিয়ম পালন করেছে, চতুর্থ নিয়ম কি লঙ্ঘন করা হয়েছে, নিয়মটাকে আমি ভেঙে ফেলেছি না তো। আমি বলেছি যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, সবই তো ব্যাপ্য হয়েছে, তাহলে আর কি হলো, আবর্তনের মধ্যে ব্যাপ্য হয়নি প্রশ্নই তো আসছে না, তাহলে এই যুক্তি হলো না। আরটা কি বলেছি, তাহলে এটা আমি ঠিকঠাক আছি, আমি 4 পর্যন্ত 4 নিয়ম পর্যন্ত ঠিকঠাক আছে। 5 নম্বর বলেছি কি, আবর্তনীয় আবর্তিত বচনটি আবর্তনীয় বচন থেকে বেশি ব্যাপক হবে না। তাহলে দেখো ই থেকে ই কি বেশি ব্যাপক, তা নয়, সমব্যাপক। বেশি ব্যাপক হবে না মানে কি, হয় কম ব্যাপক হবে অথবা সমব্যাপক হবে। ই থেকে ই আসলে সমব্যাপক হয়, সব দুটোরই ব্যাপকতা একই, তাই এটা সমব্যাপক। তাহলে ই বচনের আবর্তন ই। এইবার আসো আমি আই বচন, ক্লিয়ার করতে পারছি তো? আচ্ছা, এবার আসো আই বচন, তাহলে ই বচনের আবর্তন ই। এবার আই, কোন কোন নেতা হন চোর, এটা হচ্ছে আবর্তনীয় বচন, আবর্তনীয় বচন। এ থেকে আমি কি করতে হবে, আবর্তিত আসতে হবে, আবর্তিত বচন, এখানে অতএব চিহ্ন দিতে হবে। তাহলে আমি নিয়ম মাফিক চোরটা উদ্দেশ্য জায়গায় আসবে, দ্বিতীয়টা উদ্দেশ্য, নেতাটা এটা উদ্দেশ্যটা বিজয় জায়গা হবে, হনটা হন হবে, বুঝতে পারছো? তাহলে এইবার তুমি বলো, এ বচনের এটা যেহেতু হয় আছে, তাহলে হয় আমাকে এতে ই আর ও তো হবে না, প্রথমেই বুঝতে পারছো, কারণ এটার আবর্তনের তৃতীয় নিয়ম লঙ্ঘন করে যায়। এ হবে কি, তাও হবে না, কেন, পঞ্চম নিয়ম, আবর্তিত বচনটি আবর্তনীয় বচন থেকে বেশি ব্যাপক হবে না, কিন্তু দেখো আই থেকে এতে আসলে বেশি ব্যাপক হয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কি করতে হবে, সেখানে আমাকে আমি আইতে নিয়ে আসতে পারি, আই কোন কোন, তাহলে আই যদি আনি তাহলে কি আছে, আই বচনে দুটি পদই অব্যাপ্য, দুটি পদই অব্যাপ্য হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি আই বচনের আবর্তন কি, আই। এইবার আসি আমি ও বচনে, এইবার আমি ও বচনে আসি, এটা কি ও বানানো যায়, ও বচন, কোন কোন নেতা, কোন কোন নেতা নন চোর করে দিই, তাহলেই ও বচন হয়ে যায়, নয় চোর, নয় চোর। তাহলে এর থেকে আমি কি আসতে পারি, এটা আগে দেখে নিই, আবর্তিত বচনটা কি হতে পারে দেখে নিই। তাহলে আমার আবর্তনের প্রথম নিয়ম হচ্ছে, আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, আবর্তিত বচনের বিধেয় পদ, আবর্তিত বচনের বিধেয় পদ হবে, আবর্তিত বচনের বিধেয় পদ, আবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে, গুণ 1 থাকবে, গুণ 1 থাকবে। এইবার আমার পরিমাণ সম্বন্ধে যেহেতু বলে নেই, ওর থেকে আমি এতে যেতে পারি না, কারণ সদর্থক। ওর থেকে আমি ইতে যেতে পারি না, কারণ আবর্তনের পঞ্চম নিয়ম লঙ্ঘন করবে, বেশি ব্যাপক হয়ে যাবে। ওর থেকে আমি আইতে যেতে পারি না, ওর থেকে আইতে যেতে পারি না কেন, সদর্থক, গুণের পরিবর্তন হয়ে যাবে, চতুর্থ নিয়ম। তাহলে ওর থেকে কি আমি ওতে যেতে পারি, এই একটা অল্টারনেটিভ পড়ে রইল ও, তাহলে এখানে কোন কোন দিলাম, কোন কোন যদি হয়, তাহলে ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তাহলে দেখো যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি,
যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি না, যে চতুর্থ আবর্তনের যে চতুর্থ নিয়ম, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না, চতুর্থ নিয়ম লঙ্ঘন করে ফেলেছে। তাহলে দেখো আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি নেতা, এই নেতা পদটি ও আবর্তনীয় বচনে উদ্দেশ্য স্থানে থাকায় অব্যপ্ত হয়েছে, কিন্তু সিদ্ধান্ত আবর্তিত বচনের উদ্দেশ্য স্থানে থাকায় এটা চোর আসবে, এটা চোর হবে, চোর, চোরটা এখানে আসবে, চোর, এটা চোর, এটা নেতা। আচ্ছা, তাহলে সিদ্ধান্ত সিদ্ধান্ত ও বচনের, আচ্ছা নেতা কি, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। তাহলে দেখো এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ নেতা অব্যাপ্য হয়েছে, কিন্তু আবর্তিত বচনে গিয়ে কি হয়েছে, এটা বিধেয় স্থানে থাকায় ও বচনে বিধেয় স্থানে ব্যাপ্য হয়েছে। ঠিক তেমনি আবর্তনীয় বচনে ও বচনে বিধেয় স্থানে, এই যে বিধেয় স্থানে চোর, এই পদটি ব্যাপ্য হয়েছে ও বচনে বিধেয় স্থানে থাকায়, কিন্তু আবর্তিত বচনের উদ্দেশ্য স্থানে থাকায় এই চোর পদটি অব্যাপ্য হয়েছে। তাহলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘন করেছে, তাহলে ও বচনের আবর্তন নেই। তাহলে ও বচনের আবর্তন এ হতে পারে না, ই হতে পারে না, আই হতে পারে না, ও হতে পারে না, অতএব কোনো কিছুই হতে পারে না। তাহলে আমি কি বলতে পারি, এ বচনের আবর্তন আই, ই বচনের আবর্তন ই, আই বচনের আবর্তন আই, ও বচনের আবর্তন নাই। তাহলে এর আই, ই এর ই, আই এর আই, ও এর নাই, কবিতার মাধ্যমে বলে দিলাম। তাহলে তোমরা এটা শিখে ফেললে। একটু আবার তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমারটা রি রেকর্ডিং করো, করে আবার শোনো, শুনলে পরে শিখতে পারবে।